সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস জনিত এই দুর্যোগের মধ্যেও ভালো এবং সুস্থ আছো এই প্রত্যাশা করছি। বৈশ্বিক মহামারীর এই সময়ে আমার পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার এর সার্বিক নির্দেশনায় স্বল্প পরিসরে হলেও তোমাদের পড়ালেখার মধ্যে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। শুরুতেই অনলাইন পাঠদান সরকারি মুকসুদপুর কলেজের পক্ষ থেকে বর্ষার এই ঘনঘটায় প্রিয় কদম ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমাদের স্বাগতম। এখানে আমি আমার পরিচয়টা উপস্থাপন করছি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা দেখে অবশ্যই বুঝছো এটি আমারই ছবি। আমি সুশান্ত কুমার মণ্ডল, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি মুকসুদপুর কলেজ, মুকসুদপুর, গোপালগঞ্জ। নিচে আমার মোবাইল নম্বর এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হলো। মোবাইল নম্বরটা হলো এরূপ: 01710398773। এই মোবাইলের মাধ্যমে পাঠ শেষে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, আমার সাথে ডিসকাস করলে আমি তোমাদের বোঝাতে সক্ষম হব বলে বিশ্বাস করি। পাঠ পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখি কি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা চিনছ। বইটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর। এখানে বিভিন্ন অধ্যায়ের মধ্য থেকে ষষ্ঠ অধ্যায়ের 6A অনুশীলনী অর্থাৎ পরাবৃত্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ পরাবৃত্তই হচ্ছে আজকের মুখ্য আলোচনার বিষয়। নিচে একটা বাণী দেখতে পাচ্ছ। বাণীটি দিয়েছেন বিখ্যাত গণিতবিদ গ্যালিলিও গ্যালিলি। বাণীটি হচ্ছে এরূপ: গণিত হচ্ছে বিশেষ একটি ভাষা, যে ভাষায় ঈশ্বর এই মহাবিশ্বকে লিখেছেন। সত্যি বাণীটি চির অমর। পাঠ শেষে তোমরা যা শিখবে আমরা তা নিয়ে আলোচনা করছি। পাঠ শেষে তোমরা বলতে পারবে কণিক কাকে বলে, কণিকের উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষ চিহ্নিত করতে পারবে। উৎকেন্দ্রিকতার মাধ্যমে কণিকটি কি বৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে, সেগুলো তোমরা বর্ণনা করতে পারবে। পরাবৃত্তের বিভিন্ন অংশের পরিচয় তোমরা জানতে পারবে। পরাবৃত্তের বিভিন্ন সমস্যার সমাধানও তোমরা করতে পারবে। অর্থাৎ কণিক বিষয়ে সকল টুকটাক যে আলোচনা আমরা এই লেসনে দেওয়ার চেষ্টা করছি, যা তোমরা দেখে উপকৃত হবে। তো আসি কণিক। কণিকের একটা সংজ্ঞা প্রদর্শিত হলো। সংজ্ঞাটা হচ্ছে এরূপ: সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে কণিক বলবো। তো কণিকের একটা ছবি। তো সংজ্ঞায় কি বলছে? সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, ছবিতে যেমন নির্দিষ্ট বিন্দু হচ্ছে এস, এবং একটি নির্দিষ্ট রেখা, ছবিতে একটা নির্দিষ্ট রেখা হচ্ছে এম জেড এম ড্যাশ। আর কোনো বিন্দু অর্থাৎ বিন্দুটি হবে চলমান, চলমান বিন্দুটি হচ্ছে হলো পি এক্স ওয়াই। এখন নির্দিষ্ট বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর নির্দিষ্ট রেখা থেকে পি বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয়, তাহলে ওই চলমান বিন্দু অর্থাৎ পি বিন্দুর সঞ্চারপথকে আমরা কণিক বলতে পারি। নির্দিষ্ট বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র বা ফোকাস বলবো, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি। ধ্রুবক অনুপাতটিকে উৎকেন্দ্রিকতা বলে, যাকে ই দ্বারা সূচিত করা হয়। ই দ্বারা কেন সূচিত করা হয়েছে? আমরা জানি উৎকেন্দ্রিকতা ইংরেজি হচ্ছে ইসেন্ট্রিসিটি। তো ইসেন্ট্রিসিটির ফার্স্ট লেটার হচ্ছে হলো ই, তাই উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা সূচিত করি।
নির্দিষ্ট সরলরেখাটিকে নিয়ামক বা দ্বিকাক্ষ বলে, যাকে এম জেড দ্বারা সূচিত করা হয়েছে। তো কণিকের সংজ্ঞার পাশাপাশি চিত্র উপস্থাপন করলাম এবং সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করলাম। প্রত্যাশা তোমরা সকলেই কণিক বুঝতে পারছো। উৎকেন্দ্রিকতা নিয়ে যে আমরা আলোচনা করলাম, সেই উৎকেন্দ্রিকতার বিভিন্ন মানের জন্য সঞ্চারপথের আকৃতি বিভিন্ন হয়। যেমন উৎকেন্দ্রিকতার মান যদি 0 এর সমান হয়, সঞ্চারপথটি হবে একটি বৃত্ত। বৃত্ত আমরা কম বেশি সবাই জানি বৃত্ত কাকে বলে, বৃত্ত দেখতে কেমন, তবুও বৃত্তের একটি ছবি আমি তোমাদের দেখালাম। উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, সেক্ষেত্রে সঞ্চারপথটি হবে পরাবৃত্ত। আমরা কণিকের সংজ্ঞার সময় যে চিত্রটি দেখিয়েছি, আসলে সেটি একটা পরাবৃত্ত, যদিও আবার চিত্রটি প্রদর্শন করলাম। তো এই পরাবৃত্তের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ এবং পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু অর্থাৎ মূলবিন্দু। তাহলে আমরা বলতে পারি এই পরাবৃত্তটি একটি মূলবিন্দুগামী পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট হলে সঞ্চারপথটি একটি উপবৃত্ত হবে। উপবৃত্তেরই একটি ছবি দেখালাম যা তোমরা দেখছো। আবার ই এর মান অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান যদি 1 থেকে বড় হয়, সঞ্চারপথটি একটি অধিবৃত্ত হবে। পূর্বের মতো অধিবৃত্তের একটি ছবি দেখা যাচ্ছে। তো উৎকেন্দ্রিকতা হচ্ছে একটি নির্দিষ্ট ধ্রুবক। সেই ধ্রুবকের মান 4টা ক্ষেত্র যদি হয়, 4 রকমের যদি হয়, তাহলে আমাদের 4টা ফিগার আসবে। ফিগার 4টি যথাক্রমে ই এর মান 0 হলে সঞ্চারপথটি বৃত্ত, ই এর মান 1 হলে সঞ্চারপথটি পরাবৃত্ত, ই এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট হলে সঞ্চারপথটি হবে উপবৃত্ত, ই এর মান 1 থেকে বড় হলে সঞ্চারপথটি হবে অধিবৃত্ত। এটি আমরা কি নিয়ে আলোচনা করব? পরাবৃত্তের বিভিন্ন অংশের পরিচিতি। প্রথমে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটি দেখে হয়তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এটি একটি পরাবৃত্তের ছবি। তো এই ছবির যে বিভিন্ন অংশ আছে, সেই বিভিন্ন অংশের পরিচয় সম্পর্কে আমরা একটু জানব। তো এটি একটি মূলবিন্দুগামী পরাবৃত্ত। কেন এটি মূলবিন্দুগামী পরাবৃত্ত হলো? কারণ পরাবৃত্তের যে শীর্ষবিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ছেদবিন্দু অর্থাৎ মূলবিন্দু দিয়ে গেছে। তাহলে যেহেতু শীর্ষবিন্দু এবং মূলবিন্দু একই বিন্দু, তাই আমরা বলতে পারি এই পরাবৃত্তটি একটি মূল বিন্দুগামী একটি পরাবৃত্ত। চিত্রে দেখতে পাচ্ছ এস, যা আমরা পূর্বে বলছি এস হচ্ছে উপকেন্দ্র। শীর্ষবিন্দু যেটা বললাম এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু মূলবিন্দু। মূলবিন্দুকে সাধারণত আমরা অরিজিন অর্থাৎ ও দ্বারা চিহ্নিত করি, কিন্তু এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অক্ষরেখা অর্থাৎ এই পরাবৃত্তের প্রধান অক্ষর কোনটি? এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে কি জেড এস, এর জন্য অক্ষরেখাকে আমরা জেড এস দ্বারা চিহ্নিত করেছি। উপকেন্দ্রিক দূরত্ব এসপি। উপকেন্দ্রিক দূরত্ব এসপি, উপকেন্দ্রিক দূরত্বটা কি? উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব। তাহলে উপকেন্দ্র ছিল কি এস, আর চলমান বিন্দু হচ্ছে পি, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে এসপি, তাই উপকেন্দ্রিক দূরত্ব এসপি। উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হয়, চিত্রে তোমরা দেখছো উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব হচ্ছে এল এস এল ড্যাশ। নিয়ামক বা দ্বিকাক্ষরেখা, যা আমরা পূর্বে বলেছি যে শীর্ষবিন্দু থেকে ঋণাত্মক দিকে এম জেড এম ড্যাশ। পিএন এবং পিএম। পিএন হচ্ছে কি চলমান বিন্দু থেকে প্রধান অক্ষের লম্ব দূরত্ব, আর পিএম হচ্ছে কি চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষরেখার লম্ব দূরত্ব। চিত্র থেকে যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, এসপি হচ্ছে কি উপকেন্দ্রিক দূরত্ব, আর পিএম হচ্ছে কি চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। এই দুইটা দূরত্ব সমান। তো চিত্রের মাধ্যমে পিএমকে লিখতে পারি জেড এন। তো জেড এনকে আমরা যদি আরেকটু ভেঙে লিখি জেড এ প্লাস এ এন, অর্থাৎ জেড এ যে অংশ আর এ এন যে অংশ,
এই দুইটা অংশের সমষ্টির সমান হচ্ছে জেড এন, এবং যে দ্বিকাক্ষ এবং প্রধান অক্ষের ছেদবিন্দু জেড বিন্দু আর হচ্ছে উপকেন্দ্র এস এর মধ্যবিন্দু হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, অর্থাৎ এখানে এ। তাহলে আমরা বলতে পারি এ জেড এবং এ এস পরস্পর সমান। তো আমরা পূর্বে যে আলোচনা করলাম সেই আলোচনা সাপেক্ষে যদি আমরা এখন আসি, যে জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো, তো সেই জিনিসগুলো আমরা জেনে পরবর্তীতে যাতে কাজে লাগাইতে পারি সেই চেষ্টাই আমরা করব। তোমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ, যেখানে 3টি কলাম অ্যারাইজ হয়েছে। প্রথম কলামে আছে পরাবৃত্তের উপাদানের নাম, যার প্রথম কোটেশন হচ্ছে হলো চিত্র। দ্বিতীয় কলামে আছে একটি পরাবৃত্তের সমীকরণ, সমীকরণটি y² = 4ax, যেখানে a এর মান 0 থেকে বড়। তার সাপেক্ষে একটা চিত্র দেখছো, এটি একটি পরাবৃত্তের চিত্র, অর্থাৎ y² = 4ax যে পরাবৃত্তের সমীকরণ, এটি তারই চিত্র। তৃতীয় কলামে যে পরাবৃত্তের একটি সমীকরণ দেখতে পাচ্ছ, সমীকরণটি এরূপ x² = 4ay, যেখানে a 0 থেকে বড়। তো নিচে যে ছবি আছে এটি ওই পরাবৃত্তেরই একটি ছবি, অর্থাৎ দ্বিতীয় কলামে যে পরাবৃত্তের ছবি দেখতে পাচ্ছ এর প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ। তৃতীয় কলামে যে পরাবৃত্তের ছবি দেখতে পাচ্ছ এর প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তো পরাবৃত্তের উপাদানের নামের প্রথম যে কোটেশন ছিল চিত্র, ওই চিত্রের জন্যই দুইটি কলামে দুইটি পরাবৃত্তের চিত্র উপস্থাপন করলাম। তো এখন আসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা যদি দুইটা ক্ষেত্রেই দেখি, দুইটি পরাবৃত্তেরই শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু। তো আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, অর্থাৎ ভুজ 0 কোটি 0। তাই উভয় ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা দুইটা চিত্রেই দেখি বা দুইটা সমীকরণ থেকে যদি লক্ষ্য করি, উপকেন্দ্র প্রথম পরাবৃত্তের যে সমীকরণ y² = 4ax এর উপকেন্দ্র হচ্ছে x অক্ষের উপর, এবং x² = 4ay এর যে উপকেন্দ্র, এর উপকেন্দ্র হচ্ছে y অক্ষের উপর। অর্থাৎ দ্বিতীয় কলামে যে পরাবৃত্ত আছে সেই উপকেন্দ্রের যে স্থানাঙ্ক, অর্থাৎ ওখানে যে ভুজ এবং কোটি থাকবে, যেহেতু উপকেন্দ্র x অক্ষের উপর সেহেতু কোটি 0 হবে, তাই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, a,0। তদ্রূপ তৃতীয় কলামে যে পরাবৃত্ত আছে, যেহেতু ওই পরাবৃত্তের উপকেন্দ্র y অক্ষের উপর, তাই এর ভুজ হবে 0 এবং কোটি এর অস্তিত্ব থাকবে। তাই x² = 4ay যে পরাবৃত্ত, তার উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,a। এরপরে আসি নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ যদি আমরা লক্ষ্য করি, প্রথম চিত্রে নিয়ামকটি আছে y অক্ষের সমান্তরাল মূলবিন্দু থেকে x অক্ষের ঋণাত্মক দিকে। কি বলছি, দ্বিকাক্ষটি y অক্ষের সমান্তরাল মূলবিন্দু থেকে x অক্ষের সাপেক্ষে ঋণাত্মক দিকে। তাই y² = 4ax যে পরাবৃত্ত, তার নিয়ামকের সমীকরণ x = -a। আমরা তৃতীয় কলামে অর্থাৎ x² = 4ay যে পরাবৃত্ত, এটা যদি লক্ষ্য করি, এর নিয়ামক হচ্ছে x অক্ষের সমান্তরাল মূলবিন্দু থেকে y অক্ষের সাপেক্ষে ঋণাত্মক দিকে। তাই নিয়ামকের সমীকরণ y = -a। অক্ষরেখার সমীকরণ দুইটা পরাবৃত্তই যদি লক্ষ্য করি, প্রথম পরাবৃত্তের প্রধান অক্ষ হচ্ছে x অক্ষ, দ্বিতীয় পরাবৃত্তের প্রধান অক্ষ হচ্ছে y অক্ষ। তো প্রথম পরাবৃত্তের ক্ষেত্রে যেহেতু প্রধান অক্ষ x অক্ষ, আমরা জানি x অক্ষের সমীকরণ y = 0, তাই y² = 4ax যে পরাবৃত্ত, তার অক্ষরেখার সমীকরণ আসছে y = 0। দ্বিতীয় ক্ষেত্রে x² = 4ay যে পরাবৃত্ত, যেহেতু এর প্রধান অক্ষ হচ্ছে y অক্ষ, আমরা জানি y অক্ষের সমীকরণ x = 0, তাই x² = 4ay যে পরাবৃত্ত, তার অক্ষরেখার সমীকরণ x = 0। এরপর আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হবে। তো
তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যে পরাবৃত্ত, এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইকুয়াল টু a। এরপর আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উভয় ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, কারণ 4a যে মান, এর ধনাত্মক মান অলওয়েজ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাই উভয় ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমরা চিত্র থেকে যদি লক্ষ্য করি উভয় ক্ষেত্রে এই শীর্ষবিন্দু ছিল মূলবিন্দু, এবং প্রথম যে চিত্র অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই মূলবিন্দু বা পরাবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে যে স্পর্শক গিয়েছে সেটি মূলত হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, তাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যে পরাবৃত্ত, তার শীর্ষবিন্দুতে যে স্পর্শক অঙ্কিত হয়েছে তার সমীকরণ x ইকুয়াল টু 0। তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যে পরাবৃত্ত, এর যে স্পর্শক দেখতে পাচ্ছি, স্পর্শকটি মূলত হচ্ছে এক্স অক্ষ। আমরা জানি এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, তাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যে পরাবৃত্ত, তার মূলবিন্দুতে অর্থাৎ শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু 0। আমরা এই স্লাইডে যে সূত্রগুলো দেখতে পারলাম, এই সূত্রগুলো আমাদের বেশ ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, কারণ এই সূত্রগুলোর সাপেক্ষেই আমাদের পরবর্তীতে যে অঙ্ক বা যে সমস্যা আসুক সেই সমস্যার সমাধান আমাদের করতে হবে। তাই আমরা এটি ভালোভাবে বুঝে আমাদের মনে রাখব। তো যে সূত্র আলোচনা করলাম, পূর্বে যে লেসন নিয়ে আলোচনা করলাম, সেই সাপেক্ষে দুইটি অ্যাসাইনমেন্ট তোমরা করবে। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ ইত্যাদি নির্ণয় করবে। তো অ্যাসাইনমেন্টে যদি লক্ষ্য করি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর ব্যাখ্যা যদি একটু দেই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটি একটি পরাবৃত্তের সমীকরণ এবং এর প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ। পূর্বের স্লাইডে আমরা দ্বিতীয় কলামে যে সূত্রগুলো আমরা দেখছি, যে সূত্রগুলো আমরা বুঝতে সক্ষম হয়েছি, সেই সূত্রগুলোর সাপেক্ষেই এর সমাধান আমরা করব। অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ তোমরা নির্ণয় করবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আছে আরেকটি সমীকরণ। সমীকরণটি হচ্ছে এরূপ: 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটি একটি পরাবৃত্তের সমীকরণ। সমীকরণটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সেখানে যে আকার আসবে অর্থাৎ যে পরাবৃত্তের সমীকরণ পাবো তার প্রধান অক্ষ হবে ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের সাপেক্ষে আমার পূর্বের স্লাইডে তৃতীয় কলামে যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমরা এই পরাবৃত্তের নিয়ামক এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করবে। তো তোমরা যে লেসন শুনলে বা দেখলে, এগুলো বুঝে তোমরা বাসায় প্র্যাকটিস। এত সময় ধরে আমি যে তোমাদের পাঠদান করলাম তা হয়তো তোমরা সবাই বুঝতে সক্ষম হয়েছ। তো এখন তোমাদের একটাই কাজ, বাড়িতে বসে বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি অঙ্ক করা, এবং করোনার এই মহা দুর্যোগে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, অর্থাৎ স্টে হোম, স্টে সেফ। এবং আসো আমরা সবাই একটা অঙ্গীকার করি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তীতে অনলাইন পাঠদান সরকারি মুকসিদপুর কলেজ থেকে যে রুটিন সার্ভ করা হয়েছে, সেই রুটিন মোতাবেক আমি তোমাদের সামনে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। তো থ্যাংক ইউ, গুড বাই।